নমস্কার বন্ধুরা, বুক এজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। আজ আমাদের আলোচনার বিষয় হলো মাইকেল ইস্টারের লেখা বিখ্যাত বই দ্য কমফর্ট ক্রাইসিস। এটি শুধু একটি বইয়ের সারাংশ নয়, এটি একটি সফর। অনিলের একঘেয়ে ঘর থেকে শুরু করে পাহাড়ের সেই উচ্চতা পর্যন্ত, যেখানে বাতাসও আপনাকে নতুন করে চিনতে শেখাবে। চলুন এই 15 মিনিটের দীর্ঘ সফরে আমার সঙ্গে সামিল হন। চোখ বন্ধ করুন আর অনুভব করুন এই গল্পটিকে। অধ্যায় 1, আরামের খাঁচা, দ্য কমফর্ট ট্র্যাপ। অনিল খুব সাধারণ একটা ছেলে। তার জীবনটা কেমন ছিল জানেন? ঠিক একটা সোজা দাগের মতো। না ছিল কোনো উত্তেজনা, না কোনো চ্যালেঞ্জ। রোজ সকালে অ্যালার্ম বাজত আর সে বিরক্ত হয়ে সেটা বন্ধ করত। তারপর সেই একই স্কুল, একঘেয়ে লেকচার, আর বাড়ি ফিরে ঘন্টার পর ঘন্টা মোবাইলের স্ক্রিন স্ক্রল করা। অনিলের মনে হতো সে বেঁচে আছে, কারণ তার কাছে সব ছিল। মাথার উপর ছাদ, ভালো খাবার, হাই স্পিড ইন্টারনেট আর একটা আরামদায়ক বিছানা। কিন্তু সত্যিটা কি ছিল জানেন? সে ভেতর থেকে ক্রমশ নিঃশেষ হয়ে যাচ্ছিল। তার চোখের সেই চঞ্চলতা হারিয়ে গিয়েছিল। জীবনের কোনো লক্ষ্য ছিল না। একসময় সে নিজের এই থমকে যাওয়া জীবনের ওপর ক্লান্ত হয়ে পড়ল। একদিন স্কুল থেকে ফেরার পথে তার দেখা হলো এক অদ্ভুত মানুষের সঙ্গে। মানুষটিকে দেখতে সাধারণ ফকিরের মতো হলেও তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি, যা অনিল কোনো বড় সফল মানুষের চোখেও দেখেনি। সেই মানুষটি অনিলকে থামিয়ে শুধু একটা প্রশ্ন করলেন, বাবা, এত অল্প বয়সে তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? অনিল একটু হকচকিয়ে গেল। সে বলল, ক্লান্ত নই, আসলে জীবনটা বড্ড বোরিং হয়ে গেছে, তেমন স্পেশাল কিছু নেই। সেই মানুষটি মুচকি হেসে একটা কথা বললেন, যা অনিলের মাথার ভেতর ঝংকার দিয়ে উঠল। তিনি বললেন, তোমার জীবন বোরিং এই কারণে নয় যে তোমার কাছে সুবিধার অভাব আছে, বরং বোরিং এই কারণে যে তুমি তোমার জীবন থেকে ডিসকমফর্ট বা অস্বস্তিকে পুরোপুরি বের করে দিয়েছ। অধ্যায় 2, অস্বস্তির জাদু, এমব্রেসিং ডিসকমফর্ট। অনিল অবাক হয়ে জিজ্ঞেস করল, ডিসকমফর্ট? মানুষ তো সেটা থেকে দূরে পালায়। এসি, ফাস্টফুড, লাক্সারি, এগুলোই তো সাফল্য, তাই না? সেই মানুষটি পাশের একটি শুকনো ডাল দেখিয়ে বললেন, এই ডালটার দিকে তাকাও। এটা ততক্ষণই শক্ত থাকে যতক্ষণ একে ঝড়, বৃষ্টি আর বাতাসের মোকাবিলা করতে হয়। যেদিন একে কাঁচের মহলে সাজিয়ে রাখবে, সেদিনই এটা পচে যাবে। আমরা মানুষরাও ঠিক তেমন। মোবাইল, এসি আর চটজলদি খাবার আমাদের আরাম তো দেয়, কিন্তু আমাদের গ্রোথ বা মানসিক বৃদ্ধিকে মেরে ফেলে। তুমি যদি প্রকৃত শক্তি চাও, তবে তোমাকে সেই সব জিনিসকে আলিঙ্গন করতে হবে যাকে তুমি ভয় পাও। অনিলের কৌতূহল বাড়ল। সে জিজ্ঞেস করল, আমি কি করব? লোকটি বললেন, ছোট থেকে শুরু করো। কাল সকালে যখন তোমার মন বলবে আর 5 মিনিট ঘুমিয়ে নি, ঠিক সেই মুহূর্তেই বিছানা ছাড়ো। যখন মন বলবে লিফট নিতে, তখন সিঁড়ি বেছে নাও। আর সবচেয়ে বড় কথা, কোনো একদিন একা পাহাড়ে ট্রেকিং করতে যাও। পাহাড় তোমাকে যা শেখাবে, তোমার মোবাইল তা কোনো দিন শেখাতে পারবে না। পরদিন সকালে যখন অ্যালার্ম বাজলো, অনিলের মন অজুহাত দিল, বাইরে বড্ড ঠান্ডা, কাল থেকে শুরু করব। কিন্তু সেই মানুষটির গলার আওয়াজ তার কানে বাজতে লাগলো। সে উঠল, জুতো পরল আর দৌড়াতে বেরিয়ে গেল। পায়ে ব্যথা হলো, দম ফেটে আসছিল, ঘাম চোখে যাচ্ছিল। কিন্তু সেদিন প্রথমবার অনিলের মনে হলো সে সত্যি জীবিত। অধ্যায় 3, মিসোগি, সীমানা ছাড়িয়ে, দ্য কনসেপ্ট অফ মিসোগি। কয়েক সপ্তাহ কেটে গেল। অনিল এবার বদলাতে শুরু করেছে। সে আবার সেই মানুষটির সঙ্গে দেখা করল। অনিল গর্ব করে বলল, আমি দৌড়ানো শুরু করেছি, এখন আগের চেয়ে অনেক ভালো লাগে। সেই মানুষটি বললেন, এটা তো শুধু ট্রেলার ছিল, এবার আমি তোমাকে একটা খুব গভীর ধারণা শেখাবো, মিসোগি। এটি একটি জাপানি ঐতিহ্য। এর অর্থ হলো এমন একটা চ্যালেঞ্জ নেওয়া যাতে তোমার সফল হবার সুযোগ মাত্র 50%, এমন কিছু যা তোমার কল্পনারও বাইরে। মিসোগি শুধু শরীরের পরীক্ষা নয়, এটি মনের শুদ্ধিকরণ। নিজেকে সেই সীমায় নিয়ে যাওয়া যেখানে শরীর বলবে আর পারছি না, কিন্তু আত্মা বলবে আরও একটু। সেই মানুষটি অনিলকে একটি চ্যালেঞ্জ দিলেন। তোমার শহরের কাছেই যে পুরনো নির্জন দুর্গটা আছে, সেখানে একা ট্রেকিং করে যাও এবং একটা পুরো রাত সেখানে একা কাটাও, কোনো ফোন ছাড়া, কোনো সঙ্গী ছাড়া। অনিলের গলা শুকিয়ে গেল, ভয় লাগলো, কিন্তু সে চ্যালেঞ্জটা গ্রহণ করল। যখন সে দুর্গের দিকে যাচ্ছিল, রাস্তা ছিল দুর্গম, অন্ধকার নেমে আসছিল। দুর্গের দেওয়াল থেকে আসা অদ্ভুত শব্দ, বাতাসের হাহাকার অনিলের ভয় চরমে পৌঁছালো। তার মনে হলো সে পালিয়ে বাড়ি চলে যায়। কিন্তু পরক্ষণেই মনে পড়ল, মিসোগির অর্থই হলো নিজের ভয়ের মুখোমুখি বসা। সেদিন রাতে অনিল ঘুমোতে পারেনি। সে নিজের ভয়কে দেখল, অনুভব করল। আর জানেন কি হলো?
সকাল হতে হতে তার ভয় উবে গেল। সে বুঝল ভয় আসলে একটা চিন্তা ছাড়া আর কিছুই নয়। যখন সে পাহাড়ের উপর থেকে উদীয়মান সূর্য দেখল, তার মনে হলো সে পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ। অধ্যায় 4, কমফোর্ট ক্রিপের ফাঁদ, দ্য ট্র্যাপ অফ কমফোর্ট ক্রিপ। কিছুদিন পর অনিলের জীবনে আবার একটা একঘেয়েমি আসতে শুরু করলো। যে চ্যালেঞ্জগুলো আগে বড় মনে হতো, এখন সেগুলো সাধারণ হয়ে গেছে। সে আবার একটু বিষণ্ণ হয়ে পড়ল। সে আবার সেই রহস্যময় মানুষটির কাছে গেল। লোকটি তাকে দেখেই বললেন, তুমি কমফোর্ট ক্রিপের শিকার হয়েছ। এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে আমরা কোনো নতুন সুবিধাকে গ্রহণ করি এবং খুব দ্রুত সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়। ধরুন, আগে আপনি সাধারণ পাখায় খুশি ছিলেন, তারপর ইসি এলো, এখন আপনি ইসি ছাড়া থাকতেই পারেন না। আমাদের প্রত্যাশা বাড়তে থাকে আর সন্তুষ্টি কমতে থাকে। লোকটি বোঝালেন, তুমি তোমার জীবনকে আবার আরামদায়ক করে তুলেছ। তুমি নতুন বাধা খোঁজা বন্ধ করে দিয়েছ। মনে রেখো, আরাম হলো এক প্রকার ধীর বিষ। এটা থেকে বাঁচার একটাই উপায়, সবসময় নিজের সীমানাকে আরেকটু ধাক্কা দেওয়া। অনিল আবার বদল আনলো। সে ডিজিটাল ডিটক্স করলো, 1 সপ্তাহ ফোন বন্ধ। তারপর শুরু করলো ইন্টারমিটেন্ট ফাস্টিং। সে শিখল খিদে আর অভাবের মধ্যেও কিভাবে শান্ত থাকা যায়। সে অনুভব করলো প্রকৃত আনন্দ কিছু পাওয়াতে নেই, বরং নিজেকে জয় করাতে আছে। অধ্যায় 5, প্রকৃতির নিরাময় শক্তি, নেচার দি আলটিমেট হিলার। গল্পের এই অংশটি সবথেকে গুরুত্বপূর্ণ। অনিল শারীরিক দৃঢ়তা তো পেয়েছিল, কিন্তু মনের ভিতর তখনও অনেক কোলাহল ছিল। সেই মানুষটি তাকে নেচার কানেকশন বা প্রকৃতির সঙ্গে সংযোগের কথা বললেন। মাইকেল ইস্টার তার বইতে বলেছেন যে আমাদের মানুষের ডিএনএ প্রকৃতির সঙ্গে মিলে তৈরি। যখন আমরা কংক্রিটের জঙ্গলে বন্দী থাকি, তখন আমাদের মস্তিষ্ক স্ট্রেস মোডে চলে যায়। লোকটি অনিলকে বললেন, যাও, ওই গাছগুলোর সঙ্গে কথা বলো, মাটির ওপর খালি পায়ে হাঁটো, বয়ে চলা জলের শব্দকে সঙ্গীতের মতো শোনো। অনিল পাহাড়ে গিয়ে কিছুদিন কাটালো, কোনো ঘড়ি ছাড়া, কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়া। সেখানে সে শিখল যে প্রকৃতি আমাদের রিসেট করে। তার দুশ্চিন্তা বা অ্যাংজাইটি কুয়াশার মতো কাটতে শুরু করল। সে এমন এক মানসিক স্পষ্টতা পেল যা বড় কোনো শহরে পাওয়া অসম্ভব ছিল। অধ্যায় 6, মাইন্ডফুলনেস ও গ্রহণযোগ্যতা, মাইন্ডফুলনেস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। সফরের শেষ পর্যায়ে অনিল সব থেকে বড় শিক্ষা পেল, প্রেজেন্ট মোমেন্ট বা বর্তমান মুহূর্তে বেঁচে থাকা। আমরা হয় ফেলে আসা দিনের অনুশোচনায় ভুগি, নয়তো আগামীর চিন্তায় মরি। অনিলও তাই করছিল। চ্যালেঞ্জ নেওয়ার সময়ও সে ভাবত, এরপর কি হবে। সেই মানুষটি তাকে শেষবার শেখালেন, বাবা, জীবন প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাই প্রতিটি মুহূর্তকে পুরোপুরি অনুভব করো। সেটা আনন্দ হোক বা বেদনা, তাকে গ্রহণ করো, অ্যাকসেপ্টেন্স। যখন তুমি সবকিছু নিয়ন্ত্রণ করা ছেড়ে দেবে, তখনই তুমি প্রকৃত স্বাধীন হবে। অনিল চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিল। সে সেই মুহূর্তের বাতাসকে অনুভব করল, পাখির ডাক শুনল আর হাসল। এখন তার আর কোনো পথপ্রদর্শকের প্রয়োজন নেই, তার ভেতরের গুরু জেগে উঠেছে। বন্ধুরা, অনিলের এই গল্প আমাদের কি শেখায়? এটি আমাদের শেখায় যে দ্য কমফোর্ট ক্রাইসিস আসলে এক ডাক, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার ডাক, একটু কষ্ট সহ্য করার ডাক, যাতে আমরা আসল সুখকে চিনতে পারি। আপনারা কি প্রস্তুত নিজেদের জীবন থেকে আরামকে একটু কমিয়ে দিতে? আপনারা কি তৈরি নিজেদের মিসোগি চ্যালেঞ্জ বেছে নিতে? যদি বুকেজের এই বিস্তারিত সারাংশ আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান। মনে রাখবেন, আপনার বৃদ্ধি বা গ্রোথ শুরু হয় সেখান থেকেই যেখানে আপনার আরাম শেষ হয়। আবার দেখা হবে নতুন কোনো বই আর নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত স্টে আনকমফোর্টেবল, স্টে স্ট্রং। ধন্যবাদ।